নমস্কার। ভাবার্থ রত্নাকর পড়ছি আমরা এবং মেষ লগ্ন সম্পর্কে পড়ছি। আপনাদের একটা কথা বলে রাখি, আপনার যদি মেষ লগ্ন নাও হয়ে থাকে তো আমি বলবো আপনারা অন্য লগ্নর ক্ষেত্রেও এই জিনিসগুলো যদি বুঝতে পারেন তাহলে এরকম সিচুয়েশনে এরকম যদি গ্রহের প্লেসমেন্ট থাকে তাহলে অন্য লগ্নের ক্ষেত্রেও কিন্তু এরকম ফল হবে। সুতরাং আপনাদের অন্যান্য লগ্ন হলেও আপনারা ভিডিওটা দেখবেন, আর মেষ লগ্ন হলেও তো অবশ্যই দেখবেন। আর যারা জ্যোতিষ শিখতে চান তাদেরকে তো বলবো প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি কোনো ভিডিও মিস না করে ফেলেন, আর বেল আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন। তো এখানে শ্লোকে কি বলছে, মেষ জাতস্য ভৌমস্তু গুরুনা চ সমন্বিত। মেষ লগ্নের কথাই এখানে হচ্ছে। আপনারা জানেন এখানে মেষ রাশি হয়, এখানে মেষ রাশি হয় এই ঘরটায়, এটা বৃষ রাশি হয়, এটা মিথুন রাশি, এটা আপনারা জানেন, এটা কর্কট রাশি, এটা 4 নম্বর যেখানে লেখা ঘর, এগুলো ফিক্স। আর এখানে এটা লগ্নের ঘর, এখানে 1 নম্বর রাশি, এটা রাশি, এটা কিন্তু ঘর না। 1 নম্বর রাশি, যেমন এখানে মেষ, যদি 1 মুছে দিয়ে মেষ লিখি বা 2 মুছে দিয়ে বৃষ লিখি একই ব্যাপার দাঁড়াবে। 3 মানে মিথুন, এরকম, ঠিক আছে। তো এখানে 4 মুছে দিয়ে যদি কর্কট লিখি, এখানে রাশির নাম্বার লিখেছি আর এখানে লিখেছি ঘরের নাম্বার, দুটো ছকে কিন্তু আলাদা আলাদা হবে। তো এখন বলছে মেষ লগ্নের জাতক যদি হন এবং গুরু এবং মানে বৃহস্পতি এবং ভৌমস্তু মানে মঙ্গল যদি একসাথে থাকে, চতুর্থস্থ ভবে যোগদ ভবতি ধ্রুবম, যদি চতুর্থ স্থানে থাকে, এটা চতুর্থ ঘর, 4 নম্বর মানে চতুর্থ ঘর, এবং কর্কট রাশি, এখানে যদি মঙ্গল থাকে এবং বৃহস্পতি থাকে, মঙ্গল বৃহস্পতি যদি চতুর্থ ঘরে থাকে তাহলে সেটা অত্যন্ত যোগপ্রদ, সেটাই বলছে। কেন যোগপ্রদ? দেখুন, মেষ লগ্নে মঙ্গল কি লগ্নের অধিপতি এবং বৃহস্পতি নবম স্থানের অধিপতি, 9th হাউস খুব কি মানে সব থেকে ভালো ঘর, শুভ ঘর যেটাকে বলা হয়, মানে উত্তরোত্তর বলবান ত্রিকোণ স্থান হলো নবম স্থান। তাহলে নবম স্থানের অধিপতি বৃহস্পতি এবং মঙ্গল লগ্নের অধিপতি। এখন আপনি বলবেন যে মঙ্গল তো অষ্টমের অধিপতি, বৃহস্পতি তো দ্বাদশ স্থানের অধিপতি, একদম সঠিক কথা, কিন্তু মূল ত্রিকোণ রাশি বলে একটা জিনিস আছে যেটা আমি পড়িয়েছিলাম, যে কোনো গ্রহ তার দশার সময় বা যে কোনো গ্রহ তার মূল ত্রিকোণ রাশির ফল সব থেকে বেশি করে এবং মঙ্গলের মূল ত্রিকোণ রাশি বৃশ্চিকের থেকে বেশি ফল কোথায় করবে? মূল ত্রিকোণ রাশি লগ্নে মেষ রাশি রয়েছে সেটা, এবং বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু নবম স্থানে রয়েছে সেটা। তাহলে এই দুটো ফলাফল নিয়ে এখানে বেশি ফল করবে তো মঙ্গল এবং বৃহস্পতি, তাহলে কি অত্যন্ত ভালো হবে। মঙ্গল ত্রিকোণ স্থানের অধিপতির সঙ্গে রয়েছে এবং এটা যদি কেন্দ্রস্থান ধরি 1 নম্বর ঘরকে এবং 9 নম্বর ঘরকে যদি ত্রিকোণ স্থান ধরি, ত্রিকোণ স্থানই এটা, তাহলে কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের অধিপতি কেন্দ্রস্থানেই রয়েছে, তার মানে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এখন মঙ্গল কর্কট রাশি, এটা কর্কট রাশি, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়, তাই নিচস্থ তুঙ্গস্থ ব্যাপারটা নিয়ে এখানে আসছি না, এখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ যে ব্যাপারটা সেটা নিয়ে এখানে বলছি, কিন্তু ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না, কিন্তু ওটা ভাববেন না যে নিচ ভঙ্গ রাজযোগ বা নিচস্থ, মানে যেটা হয় আর কি, যেটা সবাই বলে থাকেন, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। এখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বুঝুন, কেন্দ্রস্থানের অধিপতি মঙ্গল এবং ত্রিকোণ স্থানের অধিপতি বৃহস্পতি একসাথে রয়েছে এখানে, মঙ্গল এবং বৃহস্পতি, তাই এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এবং মঙ্গল এবং বৃহস্পতি দুজন নৈসর্গিক রূপেও মিত্র গ্রহ, যদিও এখানে একসাথে থাকার জন্য পঞ্চদা মৈত্রী অনুযায়ী এটা শত্রু হয়ে যায়, কিন্তু নৈসর্গিকভাবে মিত্র, এখানে শত্রু, তাহলে কি হয়ে গেল? শত্রু কোনোভাবেই হলো না, হয় মিত্র হবে নাহলে সম হবে, তাহলে ভালো ফল দেবে দুজন একসাথে। এখন আপনি মঙ্গল নিচস্থ হলেও বৃহস্পতি এখানে তুঙ্গস্থ রয়েছে এবং মঙ্গল বৃহস্পতির একটা শুভ ঘরের শুভ গ্রহের সাথে রয়েছে, শুভ স্থানে রয়েছে। এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তো 6, 8, 12-তে 3, 6, 8, 12 এরকম স্থানে করেনি, কেন্দ্রস্থানে করেছে। কেন্দ্র ত্রিকোণ রাজযোগ কেন্দ্র বা ত্রিকোণ স্থানে করলে সব থেকে ভালো, তাহলে কেন্দ্রস্থান চতুর্থ স্থানে করেছে, সেটা অত্যন্ত ভালো। এবং এটাও ঠিক যে মঙ্গল এখানে দিকবল শূন্য হয়ে যায়, মঙ্গল এখানে দিকবল প্রাপ্ত হয় আপনারা জানেন দশম স্থানে, কিন্তু চতুর্থ স্থানে দিকবল শূন্য হয়ে যায়, কিন্তু যেহেতু কেন্দ্রস্থানে যেহেতু বৃহস্পতির সাথে, তাই এখানে
এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হবে। কারণ বৃহস্পতি তো এখানে দিকবল শূন্য নয়, বৃহস্পতি এখানে দিকবল প্রাপ্ত হয় লগ্নে এবং দিকবল শূন্য হয় সপ্তমে। এখানে তো দিকবল শূন্য হয় না, তার মানে বৃহস্পতি পাওয়ারে রয়েছে, ঠিকঠাকই রয়েছে। মঙ্গল নিচস্থ হলেও বৃহস্পতি সেই ঘরটাকে তুঙ্গস্থ হয়ে বলবান করে দিয়েছে। বৃহস্পতির সাথে থাকার জন্য আমরা জানি কোনো গ্রহ যদি শুভ গ্রহের সাথে থাকে তাহলে সেই গ্রহ ভালো হয়, তাহলে মঙ্গল শুভ গ্রহের সাথে রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ ধরেই চলবেন আপনারা। তো এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে তো মঙ্গল বৃহস্পতি এদের দশায় তো অত্যন্ত খুব শুভ ফল প্রাপ্ত হবে, দারুণ ফল প্রাপ্ত হবে, অত্যন্ত শুভ। এটা খুব সোজা ব্যাপার, কোনো কঠিন কিছু না, খুব সোজা ব্যাপার। মেষ লগ্নের ক্ষেত্রে এরকম পরিস্থিতি আসলে তাহলে অত্যন্ত শুভ। ব্যাপারটা সোজাভাবে নেবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, আর যদি কঠিনভাবে জিনিসটা নেন তাহলে কঠিনভাবে বুঝতে পারবেন। আর একটা হ্যাঁ, কখন বুঝতে পারবেন না, যখন আপনি ফাঁকি দেবেন নিজেকে, যে আপনি পড়ছেন কিন্তু সেটা ভালোভাবে পড়ছেন না, অর্ধেকটা স্কিপ করে পড়ছেন বা আগের ভিডিওগুলো দেখছেন না, অন্যান্য ভিডিও দেখেননি। যারা জ্যোতিষ শিখতে চান তাদেরকে বলবো প্রথম ভিডিও থেকে শুরু করুন, এই অবধি আসুন, তাহলে জ্যোতিষ শিখতে পারবেন। আর যাদের মধ্যে জ্যোতিষের নলেজ আছে তারা ঠিক আছে, আপনি দেখতে পারেন, কিন্তু ভিডিও স্কিপ করা মানে আপনার নিজেকে ফাঁকি দেওয়া। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।